স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধান দুই দলের অনর অবস্থানে জানমালের অপূরণীয় ক্ষতি হচ্ছে। নির্বাচনমুখী অনেক নেতাও আক্রান্ত হচ্ছেন। এরই মধ্যে এর সাথে জাতীয় পার্টিও সরে দাঁড়িয়েছে ভোটের রাজনীতি থেকে। ফলে বর্তমান রাজনীতির সমীকরণ হয়ে উঠেছে আরও জটিল। তারপরও আলোচনার সমাধানের পথ দেখছেন মাননীয় তথ্য সংস্কৃতি মন্ত্রী। তার সাথে বর্তমান রাজনীতি, জাতীয় নির্বাচন আর গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে কথা বলবো আমরা। স্টুডিওতে আছেন নির্বাচনকালীন সরকারের তথ্য সংস্কৃতি মন্ত্রী জনাব হাসানুল হক কিনু। প্রিয় ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। আমি যদি আপনার কাছে জানতে চাই যে আপনি মহাজোট সরকারের তথ্যমন্ত্রী ছিলেন, যেটি আওয়ামী লীগ নেতৃত্বাধীন 18 দলীয় জোট, এখন নির্বাচনকালীন সরকারের তথ্যমন্ত্রী, এই দুটি সরকারের মধ্যে তথ্যমন্ত্রীর জায়গা থেকে আপনি কি তফাৎ দেখেন? একটু তফাৎ রয়েছে, কারণ নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পরে যে সরকার ক্ষমতায় থাকবে সেই সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবে না যেটা নির্বাচনকে প্রভাবিত করে। এবং সেখানে বলা আছে, যদিও সংবিধানে তেমন কোনো পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিছুই বলা নেই, এবং বাংলাদেশের 42 বছরের উত্থান পতনে রাজনীতিতে এই বিষয়টা কখনো আমরা লিখে দাঁড় করাতে পারিনি। তবে সাধারণ জ্ঞান হচ্ছে যে নির্বাচনের সময় এমন কাজ করবেন না যাতে কোনো প্রার্থীর পক্ষে যায়। জি, সেটা প্রার্থীর পক্ষে যায়, কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বিটিভির কথা যদি আমরা ধরি বা বাংলাদেশ বেতারের কথা যদি আমরা ধরি, সেই বিটিভি বা বাংলাদেশ বেতারে কিন্তু ক্রমাগতভাবে সাবেক সরকারের, মানে আমি যদি মহাজোট সরকারটাকে সাবেক ধরি, সেই সরকারের গুণগান করা হচ্ছে ক্রমাগতভাবে। এটাকে আপনি কিভাবে দেখেন? আমি আজকে সারাদিন, কালকে সারাদিন, তার আগের দিন সারাদিন, 3 দিন ধরে বিটিভি দেখছি ক্রমাগতভাবে। সারাদিন দেখানো হচ্ছে। আমি আপনাকে বলতে পারি, এখানে বিটিভির শিডিউলগুলি আমার কাছে আছে। সারাদিন খবরের মধ্যে আপনারাই প্রধান খবর হচ্ছেন। আজকে যদি আমি যে কোনো একটি খবরের প্রধান অংশ খবরগুলি বলি, 3টি খবর আছে মাননীয় প্রধানমন্ত্রী, তারপর আছে আপনার খবর, তারপর আছে যোগাযোগ মন্ত্রীর খবর, তারপরে এটি বৈদেশিক খবরে চলে গেছে। তো এইটিকে আপনি একটি লেভেল প্লেইং ফিল্ড মনে করছেন কিনা, বা এটি সঙ্গত মনে করছেন কিনা? বিটিভি এবং বেতার জি, যখন নির্বাচন হয় তখন একটা পরিকল্পনার ভিত্তিতে তারা কাজ করে, এবং সেই পরিকল্পনাটা নির্বাচন কমিশনের কাছ থেকে একটা দিক নির্দেশনা আসে। তো সেই দিক নির্দেশনা সংক্রান্ত বিষয় নিয়ে ইতিমধ্যে বৈঠক হয়ে গিয়েছে, এবং বিটিভি কিভাবে নির্বাচনকালীন সময়ে নির্বাচনে অংশগ্রহণরত প্রার্থীদের এবং দলগুলোকে কিভাবে প্রচারণায় রাখবে বা বিটিভিতে রাখবে, সেই ব্যাপারটা একটা নীতিমালা চূড়ান্ত হচ্ছে। তার ভিত্তিতে বিটিভি এই কাজ শুরু করবে। ইনু ভাই, একটু দেরি হয়ে গেল না? তফসিল ঘোষণা পরে প্রায় 8 দিন হয়ে গিয়েছে, 8-9 দিন। আপনি ইতিমধ্যে খেয়াল করবেন যে ঠিক আগের মতন না, আগের থেকে বহুত পরিবর্তন হচ্ছে। কিন্তু আপনি বলতে পারেন যে প্রধান বিরোধী দল বিএনপির খবরাখবর বেশি নেই, সেটা বলতে পারেন। একটুও নেই। এবং শুধু তাই না, আমি যদি আরেকটু খোলাসা করে আপনাকে বলি না ভাই, যেমন আজকের খবরের কথা যদি আমরা বলি, আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দেখেছি, তিনি প্রতিবন্ধীদের অধিকার রক্ষা সম্পর্কে একটি খুবই গুরুত্বপূর্ণ উদ্বোধন করছেন। তিনি প্রতিবন্ধীদের অধিকার রক্ষায় কথা বলছেন, পাশাপাশি আবার বলছেন আগামীবার নির্বাচিত হয়ে আসতে পারলে তিনি কি করবেন সেটা বিটিভি সরাসরি দেখিয়েছে। প্রত্যেকটি খবরে প্রধান খবর হিসেবে আবার এটি দেখিয়েছে। এটি কতটা যুক্তিসঙ্গত বা ন্যায়সঙ্গত হয়েছে বলে আপনি মনে করেন? এটা প্রধানমন্ত্রীর খবর দেখিয়েছে, উনি নির্বাচন সংক্রান্ত কিছু বক্তব্য দিয়েছেন। জি, সুতরাং অন্য প্রার্থীরা বা অন্য দলগুলো যদি এই ব্যাপারে বক্তব্য দেয়, তাদের তো খবরে চলে আসবে। সেক্ষেত্রে যদি আজকে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ সাহেব সরে গেছেন নির্বাচন থেকে, তিনি বলেছেন তিনি নির্বাচন করবেন না, কিন্তু তিনি রেডিও টিভিতে অন্তত 45 মিনিট চেয়েছিলেন জাতির উদ্দেশ্যে ভাষণের ব্যবস্থা করার জন্য। মানে তিনি যা কিছু চেয়েছিলেন তার মধ্যে দুটি প্রধান আমরা বলতে পারি, একটি হচ্ছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়টা কিছু বাড়ানোর জন্য, আর বেতার টিভিতে 45 মিনিট। তো সেই ক্ষেত্রে তো তাকেও দেওয়া হয়নি। বেতার টিভিতে কত মিনিট কাকে দেওয়া হবে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ব্যাপারে, এ ব্যাপারে 90 সালের পর থেকে একটা নীতিমালা তৈরি হয়ে আছে, এবং সেটা হচ্ছে যে নির্বাচনে অংশগ্রহণকারী দলের প্রধান যিনি, তিনি মানে সবচেয়ে বড় দল যেগুলো মনে করেন আওয়ামী লীগ, বিএনপি, তাদের প্রধানদের জন্য সময় দেওয়া আছে, সমান সময় দেওয়া আছে। তারপরে আনুপাতিক হারে দলপ্রধানদের বক্তব্য রাখার জায়গা আছে। এবং আমার এখনো মনে পড়ে যে আমি 90 সালের হোসেন মোহাম্মদ এরশাদের সরকারের পতনের পরে সেই নির্বাচনে আমি দলপ্রধান হিসাবে জাতির উদ্দেশ্যে ভাষণের সুযোগ পেয়েছিলাম, এবং আমি যতদূর মনে হয় আমি 20 মিনিট আমি পেয়েছিলাম। আর সেভাবে মেনন ভাই পেয়েছিলেন, অন্যরাও পেয়েছিল। 96 সালে পেয়েছি, 1 সালে পেয়েছি, যদিও পার্লামেন্টে
আমাদের সংসদে কোনো প্রতিনিধিত্ব ছিল না। সো হোসেন মোহাম্মদ এরশাদ যে দাবিটা করেছেন এই দাবিটা বিবেচনার দাবি রাখে। ৪৫ মিনিট পাবেন নাকি ৪০ মিনিট পাবেন সেটা শেখ হাসিনা এবং খালেদা জিয়া তারা যে সময়টা পাবে তারপরে তার স্থান অবশ্যই হবে, অবশ্যই তার স্থান হবে। সুতরাং এটা দর কষাকষির বিষয় না। এ ব্যাপারে একটা কাঠামো, একটা ব্যবহারিক কাঠামো বিটিভি বেতার তৈরি করে রেখেছে, কিন্তু আমরা সেই কাঠামোতে চলে যাব। বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবশ্য অস্বীকার করেছিলেন, সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন নীরব, কিন্তু আপনার দাবি ছিল যে আশরাফ ফখরুল বৈঠক হয়েছে, আরো হবে। এই সময়টার মধ্যে আবার তফসিল ঘোষণা করা হলো কেন, যদি আমি প্রশ্ন করি যে দ্বিতীয় শীর্ষ নেতাদের বৈঠকটা তো চলছিল। সেই একটা হচ্ছে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন কিন্তু তার মতন করে কাজ করছে। যেরকম আমরা যারা মহাজোটের প্রার্থী এইবার যে দলগুলো আমরা এবার নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কাগজ জমা দিলাম, আমরা কিন্তু গত দুদিন ধরে তদবির করতেছি যে একটু সময় বাড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু নির্বাচন কমিশন এটা কানে নিলেন না। সুতরাং তফসিল ঘোষণা সঙ্গে আপনি সমঝোতার ব্যাপারটা গুরুত্বপূর্ণ না। বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা উভয়ই জানেন যে ২৪শে জানুয়ারির ভিতরে নিয়ে সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী ভোটটা করতে হবে, আমাকে এর ভিতরে নিষ্পত্তি করতে হবে। আমি আজকে এখানে ড্যান মোজানাকে বলেছি যে এখনো ১০-১৫ দিন সময় আছে, এখনো সমঝোতার জায়গা আছে, এবং সেই 10টা দিন তো কাজে লাগাতে পারি আমরা। এবং আমি মনে করি যে যে বিষয় নিয়ে নিষ্পত্তি করতে হবে 10 দিন লাগে না, 10 ঘন্টা যথেষ্ট যথেষ্ট। এবং নিষ্পত্তি হয়ে গেলে তার ভিত্তিতে নির্বাচন কমিশনের কাছে আর্জি দিলে আমার মনে হয় পুনঃ তফসিলীকরণ হতে পারে, এবং যেসব দলগুলো নির্বাচনের বাইরে আছে তারা নির্বাচনে আবার অংশগ্রহণ করতে পারেন। একটি পুরনো প্রশ্ন, দর্শকদের একটি প্রশ্ন থেকে করতে হচ্ছে যে ইনু ভাই, আপনার আগের প্রশ্নে নির্বাচনী তফসিলের পর রাষ্ট্রীয় প্রচার মাধ্যম পরিচালনা নির্বাচন কমিশনের নির্দেশনা যে গুরুত্ব পাওয়ার কথা, সেই নির্দেশনা আপনি এখনো পাননি। না, একটি প্রাথমিক আলাপ হয়েছে এই লক্ষ্যে গত পরশু দিন, অর্থাৎ আজকে তো প্রথম দিন, বৃহস্পতিবারে নির্বাচন কমিশনে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে, এবং সেখানে গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা দের পাঠানো হয়েছে। এবং এই ব্যাপার কিভাবে গণমাধ্যম, সরকারি গণমাধ্যম পরিচালিত হবে, কিভাবে বেসরকারি গণমাধ্যমের প্রতি একটা অনুরোধ থাকবে, এই ব্যাপারে একটা আলোচনা হয়েছে। তো এটা নিয়ে আমরা কাজ করা শুরু করেছি। আমার বিশ্বাস যে আমি এখানে যেখানে দায়িত্বে আছি, আপনি এই বেতার টিভির একটা সম পর্যায়ের কাজ দেখবেন। যেরকম একটা উদাহরণ দিচ্ছি আমি, এই সাম্প্রতিককালে মাননীয় প্রধানমন্ত্রী এই যুবলীগের একটি সম্মেলনে গিয়েছিলেন, কিন্তু সাধারণত বিটিভি এবং বেতার মাননীয় প্রধানমন্ত্রী সব অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে থাকে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাকে অনুরোধ করলেন, আমি তো এটা দলীয় মিটিংয়ে যাচ্ছি, নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে, আমার মনে হয় বিটিভি বেতারের সরাসরি সম্প্রচার করা উচিত হবে না। এবং সেটা আমি যুক্তিযুক্ত মনে করেছি, এবং বিটিভির কর্মকর্তাকে বলেছি যে যুবলীগের বা সমাবেশে ভাষণটা খবরের অংশ হিসাবে দেন, আপনি সরাসরি সম্প্রচারের প্রয়োজন নেই। খুবই ভালো উদ্যোগ হয়েছে, কিন্তু আমি প্রশ্নটির উত্তর যদি, মানে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের নির্দেশনা আপনি পেয়েছেন কিনা? আপনি পুরো যে দিক নির্দেশনা, প্রাথমিক নির্দেশনা পেয়েছি, সেই দিক নির্দেশনার মধ্যে কি এটি আছে যে মহাজোট সরকারের 5 বছরের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারণাটা কম করতে হবে? আমাদের দর্শকরা জানতে চায়। ওটা আমি বলছি যে উন্নয়ন কর্মকাণ্ড যেটা হচ্ছে সেটা তো ভালো কাজ, সেটা তো কোনো সরকারের ব্যাপার, এটা তো সরকারের, যেরকম যেগুলো চিত্র দেখানো হচ্ছে দেখবেন যে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, সরকারের কাজ তো জনগণের কাজ, এটা তো কোনো দলের কাজ নয়। সেটা ভোটে প্রভাব ফেলবে কিনা? না, ভোটে কোনো সেইভাবে প্রভাব ফেলার কথা না, কারণ এটা হচ্ছে একটা সরকারের কাজ, এবং সেই সরকারের কাজটা জনগণের টাকায় করা হয়েছে, জনগণের জন্য করা হয়েছে। এবং সেই উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে যদি কোনো প্রতিবেদন যায় বা আলোচনা হয়, সেটা ভোটের সঙ্গে সম্পর্ক নেই। আমি যদি একটু প্রথম আলোকে উদ্ধৃত করি, প্রথম আলো বলছে নির্বাচন তফসিল ঘোষণার পর রাষ্ট্রীয় প্রচার যন্ত্র ব্যবহার করে কোনো ধরনের প্রচারণা চালানো যাবে না, কিন্তু সরকারি দল বিটিভি তাদের 5 বছর উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার মাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছে। তফসিল ঘোষণা আগে থেকেই প্রচারণা চলছে। বিটিভির একাধিক সূত্র জানায় তাদের প্রতি সরকারের 5 বছরের উন্নয়ন ফিরিস্তি তুলে ধরার নির্দেশ আছে। বিষয়টি আচরণবিধির লঙ্ঘন হলো, বিটিভি কর্তৃপক্ষ তা আমলে নিচ্ছে না। যদি আচরণবিধির এটা লঙ্ঘন হয়, তাহলে অবশ্যই আমরা নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী তাহলে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিটিভি বিরত থাকবে। সেই ব্যাপারে
আমি এটাকে সবাইকে দর্শকদেরও বলবো এবং সকল গণমাধ্যমের কর্মীদেরকেও বলবো যে বিটিভি এবং বেতার তারা নির্বাচনের যে নীতিমালা এবং আচরণবিধি এটা অক্ষরে অক্ষরে পালন করবে। আপনাকে ধন্যবাদ। আমরা আরেকটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে এখনো রাজধানী সহ সারা দেশে রাস্তাঘাট, বিলবোর্ড, ব্যানার এগুলি দেখা আছে। নির্বাচন কমিশন কি সরকারি দলের প্রতি একটু নমনীয় ভাব দেখাচ্ছে? না, নির্বাচন কমিশন কারো প্রতি নমনীয় ভাব দেখায়নি। এটা আপনি খেয়াল করবেন 8 সালের আগেও এরকম ঘটনা ঘটেছে কিন্তু, এবং প্রতিটা নির্বাচনের সময় এই ঘটনাটা ঘটে। সম্ভাব্য প্রার্থীরা আগের থেকে খুব টাকা খরচ করে এগুলো করে এবং এটা নামাতে হিমশিম খেয়ে যায়। তো এটা যেরকম একটা জটিল ব্যাপার যে যার ছবি আছে তিনি নামাবেন, এটা কথার কথা হচ্ছে যে আমার ছবি তো আমি নাও টাঙাতে পারি বিষয়। সুতরাং প্রশাসনিক পদক্ষেপ নিতে যথেষ্ট আইনগত জটিলতা হয়ে যায়। কিন্তু তারপরেও আমি দেখেছি যে বহু জায়গায় কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশটা পালন করার চেষ্টা শুরু হয়েছে, এটা ভালো লক্ষণ। আমি নিজে মনে করি যে এই ব্যাপারে মানে নির্বাচন কমিশনের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা উচিত এবং এই প্রচারটা এইভাবে করা উচিত না, টাকা খরচ করে এই প্রচারটা করা উচিত না। ইনু ভাই, আপনার কাছে একটু আবার অন্য বিষয়ে একটা প্রশ্নে আসি, সেটা হচ্ছে যে গত কয়েকদিন ধরে যে সংঘাতময় রাজনীতি চলছে, সহিংস রাজনীতি চলছে, এতে করে কে হারছে কে জিতছে বলে আপনি মনে করছেন? আপনার উপরও হামলা হচ্ছে, অন্যদের উপরও হামলা হচ্ছে, সাধারণ মানুষ মারা যাচ্ছে, এটাতে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। গণতন্ত্র এখনো হারেনি, গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সন্ত্রাসীরা একটু উৎফুল্ল হচ্ছে। জিততেছে কে? মানে আপনার কাছে কি মনে হয় যে বিরোধী দলের জয় হচ্ছে এতে? এটা সন্ত্রাসের বিজয় হচ্ছে, জি, এটা বিরোধী দলের জয় হচ্ছে না। এটা গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, রাজনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, উন্নয়ন ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানবতা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জঙ্গিবাদী সন্ত্রাসীরা তারা উৎসাহিত হচ্ছে। সরকারের উপর একটু আস্থা কমছে কিনা, মানুষের একটু আস্থা কমে যাচ্ছে কিনা সরকারের উপর? যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটলে সেই মুহূর্তে যেটা মোকাবেলা করা যদি সরকারের পক্ষে সম্ভব না হয়, তাহলে সেই মুহূর্তে, সেই সময়টা, সেই কালে কিছুটা প্রশ্ন সরকারের উপরে দেখা দেয়। এটা ইংল্যান্ডের, আমেরিকার সরকারের উপরে দেখা দেয়। সরকারকে একটু দুর্বল মনে হচ্ছে কিনা, যে সরকার আসলে যেভাবে এটা হ্যান্ডেল করার কথা সেভাবে হ্যান্ডেল করতে পারছে না? আমি সেটা বলবো না, আমি সরকার দুর্বল নয়। মনে রাখতে হবে যে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার এই ধরনের চোরাগোপ্তা হামলা মোকাবেলা করার পদ্ধতিটা হচ্ছে তার আইনের ভিতরে থেকে কাজ করা। মানে ধরলাম মারলাম এরকম কোন নীতির ভিত্তিতে কোনো নির্বাচিত সরকার কাজ করতে পারে না। যেমন ইংল্যান্ডের কথাই বলুন, আমেরিকার কথাই বলুন, ধরার সঙ্গে সঙ্গে গুলি করে মেরে ফেলতে পারে না। ওখানে এই আপদটা সাম্প্রতিককালে আমরা দেখেছি। একটি কথা এখন বেশি শোনা যাচ্ছে যে এতগুলি ঘটনা ঘটছে, আমরা কাউকে ধৃত হতে দেখছি না কেন, মানে কেউ ধরা পড়ছে না কেন? আপনি দেখবেন যে এটা আমাদের মানে গণমাধ্যমের দিকে যদি মনোযোগ দিয়ে তাকান তাহলে দেখবেন যে যেরকম আমি কালকে কুষ্টিয়া থেকে আসলাম, কুষ্টিয়াতে তার আগের দিন এই অবরোধ চলাকালীন সময়ে এই যে চোরাগোপ্তা হামলা হাতে নাতে 6 জনকে ধরেছে এবং সরাসরি ম্যাজিস্ট্রেট সাহেব ওখানেই 6 মাস থেকে 2 বছর জেল দিয়ে দিয়েছে। এই যে ঘটনাগুলো হচ্ছে এটা কিন্তু সেইভাবে সামনে আসছে না। একটা জিনিস খেয়াল করবেন যে সারা বাংলাদেশে 500 থানা আছে, 64টা জেলা আছে, 4500 ইউনিয়ন পরিষদ আছে। আপনি যদি সন্ত্রাসী তৎপরতা দেখেন তখন দেখবেন যে সমগ্র গণমাধ্যমের সব তথ্য একসঙ্গে যদি জোগাড় করেন তাহলে আপনি 30টা থানার কথাও বলতে পারবেন না। সুতরাং এটা, হ্যাঁ, তারপরে আমি বলবো যে একটা বিশুকে পেট্রোল বোমা দিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া একটা মা মেয়েকে, এটা অবশ্যই বড় মর্মান্তিক ঘটনা এবং এই একটা ঘটনা ঘটছে এটা আমাকে আটকাতে পারেনি, এর জন্য আমি লজ্জিত। কিন্তু আমি চেষ্টা করতেছি আমরা যে এই ধরনের আক্রমণকারীকে শনাক্ত করতে। ইতিমধ্যেই এই গোয়েন্দারা চমৎকার কাজ করেছে এবং নাশকতার পরিমাণ কমিয়ে এনেছে। এখন ভয়টা কাটাতে হবে মানুষকে, মানুষের কারীকে শনাক্ত করতে। ইতিমধ্যেই এই গোয়েন্দারা চমৎকার কাজ করেছে এবং নাশকতার পরিমাণ কমিয়ে এনেছে। এখন ভয়টা কাটাতে হবে মানুষকে। মানুষের ভয় কাটবে কিনা সে ব্যাপারে আপনার সাথে আরো একটু কথা বলবো। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আবার কথা বলবো। ফিরলাম আজকের বাংলাদেশে। ইনু ভাই,
সারা জীবন গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য আপনি সংগ্রাম করেছেন। আপনি কি আজকে একটু বিবেচনা করে একটু আমাদেরকে বলবেন যে বিরোধী দলের প্রতি যে আচরণ করা হচ্ছে এই সরকার আপনারা যেটা করছেন সেটা ন্যায়ানুগ হচ্ছে কিনা, ন্যায়নিষ্ঠ হচ্ছে কিনা? আমি যদি বলি বিরোধী দলের কার্যালয় থেকে তাদের গ্রেফতার করা যে কোনো লোককে, এখন বিরোধী দলের অধিকাংশ নেতা আত্মগোপনে আছেন, আমাদেরকে তারা বার্তা পাঠাচ্ছেন ভিডিও করে আরেকজনের মাধ্যমে, পত্রবাহকের মাধ্যমে। ধন্যবাদ, খুব চমৎকার প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা আজকে আমেরিকান দূতাবাসের রাষ্ট্রদূত মহামান্য আমাদের ড্যান মোজেনা সাহেব আমাকে করেছে আর কি, যে বিরোধী দলের প্রতি অন্যায় আচরণ করা হচ্ছে। কথাটা হচ্ছে যে গণতন্ত্র অংশগ্রহণমূলক এবং বিরোধী দলকে অবশ্যই সভা সমাবেশ, মিটিং মিছিল, অবরোধ সব করার অধিকার দেওয়া উচিত, সংসদে কথা বলার অধিকার দেওয়া উচিত, সবকিছু। এবং সেই অধিকার তারা ভোগ করছিলেন, প্রত্যেকটা নেতাকর্মী ভোগ করছিলেন। কিন্তু আপনি যখন দেখেন যে একেবারে রাস্তা কেটে ফেলছে এবং গাছ কেটে মানে সরকারি গাছ, বড় গাছ কেটে রাস্তা বন্ধ করছে, পুলিশকে একা পেয়ে তার মাথা থেততে দিচ্ছে এবং পরক্ষণে বক্তৃতা দিয়ে বলছে যে এটা যথেষ্ট নয়, আরো কঠিন প্রতিরোধ করা উচিত, এবং বক্তব্য বিবৃতির মধ্য দিয়ে উস্কানি দিচ্ছে, তখন সেই ব্যক্তি বিরোধী দলের হলেও সে সন্ত্রাসের উস্কানিদাতা। এবং আপনি যখন দ্বিতীয় মহাযুদ্ধে ইহুদি নিধন হয়েছিল, একজন সম্পাদক যিনি যুদ্ধক্ষেত্রেও দেখেনি, কোনো মানুষকে মারতেও দেখেনি, কিন্তু উনার ওই পত্রিকায় কলম লেখার মধ্য দিয়ে প্রতিদিন ইহুদিকে নিধন করার জন্য উস্কানি দিতেন, তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড হয়েছিল। কিন্তু সুতরাং আজকে যাতে দেখছেন আপনি বিএনপির ওই কার্যালয়ে, আপনারা নিজেরাই দেখেছেন যে একটা রাজনৈতিক দলের কার্যালয়ে গ্রেনেড পাওয়া গিয়েছে। আরেকবার কদিন আগে যখন হামলা করা হয়েছিল এবং ক্যামেরার সামনে কিন্তু পুলিশ সার্চ করেছে, ক্যামেরার বাইরে কিন্তু পুলিশ সার্চ করেনি যে ওখানে একটা জিনিস রেখে দিয়েছে। ওইটা নিয়ে অবশ্য নানা রকম কথা আছে। আমি শুধু এইটা বলতে চাই যে আপনি যাদেরকে উস্কানিদাতা বলছেন, যে বিএনপির মধ্যে যারা কম উস্কানি দিয়েছে তাদেরকে আমরা প্রথমে ধরতে দেখেছি। যেমন আমি যদি বলি এম কে আনোয়ার, মওদুদ আহমেদ, বেশার রফিকুল ইসলাম মিয়ার কথা, তারা কি সেই অর্থে উস্কানিদাতা? এটা হচ্ছে প্রশ্ন একটা দিক। আরেকটা দিক হচ্ছে তাদেরকে ধরার পরে কি কোনো অংশে এই সন্ত্রাস যেগুলি চলছে তা কি বন্ধ হয়েছে? সন্ত্রাস বন্ধ হয়েছে কি বন্ধ হয়নি সেটা পরের বিষয়, কিন্তু এটা খুব একটা মর্মান্তিক সত্য কথা বলি আর কি, যে আজকে যখন মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হচ্ছে, তখন শীর্ষ নেতা যারা বিরোধী দলের, আমি নাম করছিলাম, মওদুদ ভাইয়ের মতন লোক একবারও তো বিবৃতি দিয়ে নিন্দা করেননি, বরঞ্চ পরক্ষণে যে বিবৃতি দিচ্ছেন তা উস্কানিমূলক। সুতরাং আপনি যদি বলেন যে এটা ন্যায় নীতি অনুযায়ী হয়েছে কিনা, যে কোনো ইংল্যান্ডে হলে কি হতো, মানে ইংল্যান্ডে হলে হয়তো এটা এরকম করার দরকারই হতো না, মানে বিরোধী দল তার প্রাপ্য মর্যাদা পেত। বিরোধী দলের সাথে ইংল্যান্ডে বিরোধী দলের কোন নেতা এইরকম যুদ্ধ অপরাধীদের পক্ষে হরতাল ডাকতো না। পঞ্চদশ সংশোধনীর মতো এরকম একটা ব্যাপার করার ক্ষেত্রে আপনি একটা উদাহরণ দিয়ে, আমার বাসায় জুন মাসে একটা আক্রমণ করেছিল দুপুর 1:30টার সময়। বাড়িতে আমার ছোট নাতি, তখন তার বয়স ছিল 6 মাস, ওই ঘরে ছিল, বোম সোজা ঘরের ভিতরে উড়ে মানে ছুঁড়ে মেরেছে। এবং দিনের বেলায় 2টা মোটরসাইকেলে করে পুলিশ তদন্ত করেছে, কোনো পিটাপিটি নাই, কিচ্ছু নাই, তথ্য প্রযুক্তি প্রয়োগ করে ওই 4টা ছেলেকে ধরেছে, প্রত্যেকে ছাত্র দলের কর্মকর্তা এবং যুব দলের কর্মকর্তা। তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং তাদের জন্য বিবৃতি দিয়েছে বিএনপি। আমার দলের কোনো নেতাকর্মী যদি বিএনপির কোনো নেতার বাড়িতে বোম মারে, আমার দলের যে পর্যায়ের নেতা হোক, আমি বিবৃতি দিয়ে নিন্দা করতে হবে, কারণ চোরাগপ্তা হামলা গণতন্ত্রে চলে না। যদি আমার দলের কেউ করেও ফেলে, তবুও তাকে আমাকে শাসন করতে হবে, যে এটা গণতন্ত্রের সঙ্গে যায় না। কিন্তু সুতরাং আজকে একদিনে তো বিএনপির কার্যালয়ে পুলিশ যায়নি, আজকে দীর্ঘ 3 বছরের ঘটনা দেখেন, দিনের পর দিন কি না ঘটেনি বাংলাদেশে। আপনি জীবনে দেখেছেন যে একটি গণতান্ত্রিক হরতালের সময় আপনি সরকারি স্থাপনা পুড়িয়ে দিতে? আপনি এরকম দেখেছেন যে আমরা তো এরশাদের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছি, এই সেদিন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলন করেছি, হাউস বিল্ডিং কর্পোরেশনের নিচে 40টা সরকারি গাড়ি দাঁড়ানো,
দাঁড়ানো গাড়িগুলো পুড়িয়ে দিল। না মানে ওরকম ঘটনার অবশ্য কিছু উদাহরণ বিরোধী দল ইচ্ছা করলে দিতে পারবে। তারা বলতে পারবে যে অফিস যাত্রীকে আসলে দিগম্বর করা হয়েছে প্রকাশ্যে, এরকম হয়েছে, বাসের মধ্যে আগুন দেওয়া হয়েছে শেরাটনের সামনে, আমি নিন্দা করেছি, আমরা এটা সমর্থন করিনি, এরকম ঘটনা ঘটেছে। কথা হচ্ছে যে হরতাল ডাকার যেমন অধিকার আছে, বল প্রয়োগের তো অধিকার নেই। আমি বিরোধী দলে ছিলাম, বহুত ক্ষেত্রে ঢিলাঢিলি করেছি, ইটাইটি করেছি, আমার মাথায় খালেদা জিয়ার আমলে ফাটিয়ে দিয়েছে। ওই কোহিনুর একজন এসপি ছিল, তার সামনে নাকের ডগে ঘটনা ঘটেছে। আমি জানি না কোহিনুর কোথায় আছে। কথাটা হচ্ছে যে ঠিক আছে, ঢিল দিয়ে আমার মাথা ফেটে গেছে, আমার কোনো রাগ নাই, আমার কোনো রাগ নাই, কিন্তু আমি একা যাচ্ছি, আমাকে ধরে জবাই করে ফেলবে, বা আমি বিএনপির একটা কর্মীকে জবাই করে ফেলবো, এইটা যখন নীরবে প্রতিবাদ ছাড়া চলে যায়, তখন এটা বিরাট নৈতিক প্রশ্ন দেখা যায়। সেই ক্ষেত্রে আবার পাশাপাশি আবার বিশ্বজিতের প্রসঙ্গটা চলে আসে যে আমরা প্রকাশ্যে দেখেছি, প্রকাশ্যে দেখার পরে বিশ্বজিতের এই ঘটনা আসার পরে কেউ বিশ্বজিতের হত্যাকারীর সমর্থনে কেউ বিবৃতি দেয়নি, বরঞ্চ প্রশাসনের বিলম্ব হলেও যাদের যাদের ছবি গণমাধ্যমে আমরা দেখেছি, একটা একটা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এবং এখনো আমরা মনে করি প্রত্যেকের কঠোর সাজা হওয়া উচিত। ইনু ভাই, আপনি এরশাদ সাহেবের বিরুদ্ধে আন্দোলনের কথা বলছিলেন, সেই এরশাদের বিরুদ্ধে আন্দোলনের প্রসঙ্গে ফিরে আসি। আজকে সারাদিন আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন এরশাদ। তিনি নির্বাচন থেকে হঠাৎ করে মানে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন, হঠাৎ বলবো না, মানে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? এটা আমি মনে করব যে উনি নির্বাচনটা কি আরো একতরফা হয়ে গেল? একতরফা নির্বাচন এখনো হয়নি। একতরফা নির্বাচনটা হচ্ছে যখন কেবলমাত্র আওয়ামী লীগ একা নির্বাচন করবে। আচ্ছা, এটা এখনো বহুদলীয় নির্বাচন। এবং এরশাদ সাহেব একটা বক্তব্য দিয়েছেন যে, না আমি এভাবে বলি, এরশাদ সাহেব একটি বক্তব্য দিয়েছেন যে উনি যেহেতু বিএনপি নির্বাচনে আসছেন না, তারা মনোনয়ন দেয়নি, সেজন্য আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো। এটা আমরা মনোযোগ দিয়ে শুনেছি। এবং হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব বৃদ্ধ একজন ব্যক্তি, প্রাক্তন রাষ্ট্রপতি, উনি হঠাৎ করে এই বিবৃতি দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত তার প্রার্থীরা মাঠ থেকে সরে দাঁড়ায়নি। আমরা অপেক্ষা করছি যে এটাই কি তার শেষ কথা। ইনু ভাই, এই প্রশ্নটা আমার একটু ব্যক্তিগত, কারণ এটার সাথে আমার একটু ব্যক্তিগত আবেগ জড়িত। সেটা হচ্ছে এরশাদ বিরোধী আন্দোলনে আপনার নেতৃত্বে আমরা অংশগ্রহণ করেছিলাম, যা আমাদের অংশটি যেটা আমরা আজকে যে হুসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের রাজনীতির এত গুরুত্বপূর্ণ একটা অংশ হয়ে উঠেছে। আপনি খেয়াল করেছেন এরশাদ সাহেব নির্বাচন থেকে সরে যাওয়ার সঙ্গে সঙ্গে সেটা কি সাধুবাদ জানিয়েছে বিএনপি। আপনারা খুব মনোকষ্টে আছেন এবং আশা করছেন আপনাদের থেকে আপনাদের থেকে মানে ইয়ে এসেছে যে উনি ফিরে আসবেন, উনি এইটা কেমন লাগে আপনার, যে আজকে যে তিনি এত গুরুত্বপূর্ণ? প্রথম কথা হচ্ছে আমার কোনো মনোকষ্ট নেই। আমি মনে করছি এই যে রাজনীতির যে ঘটনা ঘটছে, এটা এইবার বহুত ঘটনা আপনি দেখবেন, কারণ এই খেলাটা হচ্ছে জঙ্গিবাদ বনাম গণতন্ত্রের খেলা, এবং এই বিরোধ এবার নিষ্পত্তি হবে হার জিতের মধ্য দিয়ে। এবং এখানে দেখবেন ভোট ডিগবাজি দেখবেন, ভোট ডিগবাজির পরে আবার দাঁড়াতে দেখবেন, আবার ডিগবাজি দেখবেন, এবং পরিশেষে এক পক্ষের হার হবে। কিন্তু আমি আমার একটু পুরনো প্রশ্ন নিয়ে ধরি, এখন পর্যন্ত যতটুকু খেলা হয়েছে, আপনি হার জিতের কথা বলছিলেন, ড্রর কথা বলছিলেন, সেই ক্ষেত্রে কে এগিয়ে আছে যদি দুটি পক্ষ ধরি, সরকার দল? এখন পর্যন্ত আমি মনে করি গণতন্ত্রের মাপকাঠিতে মহাজোটের সরকার এবং তার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন। যখন শেখ হাসিনা সর্বদলীয় সরকারের প্রস্তাব দিলেন, যখন শেখ হাসিনা আবার নতুন করে সংলাপের প্রস্তাব দিলেন, তারপর থেকে কিন্তু দেখবেন যে বিরোধী দলীয় নেতা মাননীয় বেগম খালেদা জিয়া, উনি প্রত্যেকটা সংলাপের আমন্ত্রণ, সর্বদলীয় প্রস্তাব অথবা যে কোনো প্রস্তাব নিয়ে আলোচনার প্রস্তাব, হরতাল দিয়ে, মানুষকে আগুনে পুড়িয়ে মেরে অথবা অন্তর্ঘাত দিয়ে, সংঘাত দিয়ে উনি ক্রমাগত পিছু হটে যাচ্ছেন। আমি বুঝি কেন পিছু হটছেন। মাননীয় প্রধানমন্ত্রী কোন জায়গায় পয়েন্ট লুজ করছেন এরকম মনে হচ্ছে আপনার একটা দুটা দিকে? দেখুন এই মুহূর্তে বা আপনারা কেউ প্রথম যেটা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত ক্ষমতাসীন সরকার বিরোধী দলকে নির্বাচনে না আনতে পারছে, সেটা তো একটা ব্যর্থতা, সেটা একটা রাজনৈতিক ব্যর্থতা। এবং সেই রাজনৈতিক ব্যর্থতা মাথায় নিয়েই মহাজোটের সরকারের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদেরকে আরেকটা বিষয় দেখতে হচ্ছে, যে বিরোধী দলকে নির্বাচনে আনার সর্বাত্মক চেষ্টার পাশাপাশি আরেকটা চ্যালেঞ্জ আমাদের আছে, সেটা হচ্ছে সাংবিধানিক ধারাকে বাঁচানো। আমি
সংবিধানের বাইরে একটা চক্রান্তকে উস্কানি দিতে পারি না। সংবিধানটা নিয়ে আবার আমার একটু প্রিয় কথা আছে ইনু ভাই। সংবিধানের নিয়ে প্রিয় কথা হচ্ছে যে আপনারা সংবিধানের এত ভক্ত, কিন্তু সংবিধানের বেশ কিছু কোর জিনিস আপনার, আর শুধু আপনারা না, মানে কেউই এই পর্যন্ত মানে না। যেমন একটা আছে যে সংবিধানের 59 এবং 60 অনুচ্ছেদ আছে, আপনি জানেন যে স্থানীয় সরকার, সকল জায়গায় নির্বাচিত স্থানীয় সরকার থাকবে। আমরা সিটি কর্পোরেশনই দেখি যে প্রশাসকদের পালাতে, আমি জানি না এটা আপনি এটা কিভাবে সহ্য করেন, 77 ন্যায় পালার কথা আছে, আরো বিভিন্ন কথা আছে যে আটক হলে রক্ষা কবচ, সেগুলি তো আপনারা কখনো মানেন না বা মানতে দেখি না। হঠাৎ করে সংবিধান এত প্রিয় হয়ে যায়। সংবিধানে একটা পূর্ণ গণতান্ত্রিক সমাজ নির্মাণের বাধ্যবাধকতা আছে, দিক নির্দেশনা আছে, এবং 42 বছরে সংবিধানের নির্দেশ অনুযায়ী দিক নির্দেশনা যে সব গণতান্ত্রিক কাঠামোগুলো এখনো তৈরি হয়নি। এখনো গণতন্ত্র স্বৈরতন্ত্রের গর্ভ থেকে এবং সাম্প্রদায়িকতার গর্ভ থেকে গণতন্ত্রের দিকে উত্তরণের চেয়ে পর্যায়ে আছি। এইরকম একটি পর্যায়ে কিন্তু বহুত অগণতান্ত্রিকতা আছে। এবং স্থানীয় সরকারের বিষয়ে আমি বলবো যে আমি নিজে স্থানীয় সরকারের ক্ষমতায়নে বিশ্বাস করি এবং ক্ষমতার বিভাজনে বিশ্বাস করি, এবং আমি মনে করি সংবিধানের 59 এবং 60 ধারা এটার সঙ্গে কোন স্তরের সঙ্গে কোন স্তরের কি সম্পর্ক হবে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে উপজেলা পরিষদের এবং মেয়র পৌর পরিষদের কি সম্পর্ক হবে এবং আন্তঃসম্পর্ক কি হবে তা নিয়ে, এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে নির্বাচিত প্রতিনিধির কি সম্পর্ক হবে তা নিয়ে একটি সমন্বিত একটা অনুচ্ছেদ সংবিধানে সংযোজন করার দরকার বলে আমি মনে করি। আমরা আরেকটু আলাপ করব আপনার সঙ্গে এই বিষয়ে, এবং বিরতি থেকে ফিরে এসে, এখন বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে এসে যেটি আপনার কাছে জানতে চাইবো যে আজকে আপনার সাথে কথা বলেছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা, তিনি কতগুলি বন্ধ গণমাধ্যমের বিষয়ে, চালুর বিষয়ে আপনার সাথে কথা বলেছে। এই বিষয়ে আপনাদের অবস্থান আমরা শুনবো। আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম। আজকে বাংলাদেশে আমরা ড্যান মজিনার সাথে আপনার বৈঠকের ব্যাপারে জানতে চেয়েছিলাম। সেটি জানার আগে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আওয়ামী লীগের কয়েকজন নেতৃবৃন্দ এবং আপনাদের একটি বৈঠক হয়েছে। সেখানে জাতীয় পার্টির থেকে নির্বাচিত বা মনোনীত 2জন মন্ত্রীও ছিলেন, আমরা এরকম জেনেছি। সেই ব্যাপারে কি আলোচনা হয়েছে একটু যদি আমাদেরকে বলেন। আমাদের একজন দর্শক, উনি সিলেট থেকে বলেছেন, উনি সোহাগ ওনার নাম, উনি বলেছেন যে আমরা জানি যে বাম রাজনীতিবিদরা সবসময় সব অনিয়মের প্রতিবাদ করে থাকেন, কিন্তু ইনু ভাই এখন আর সরকার অনিয়মের কোনো প্রতিবাদ করেন না। এবং আমি এটার সাথে আরেকটু যোগ করতে চাই যে ইনু ভাই আপনি মন্ত্রী হওয়ার পরে এক্স্যাক্টলি সরকার আর কোনো প্রতিবাদ করেন না। আপনি যদি একটু প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের বিষয়টা আলোচনা করে একটু আলোকপাত করতেন। প্রধানমন্ত্রী আজকে দিনের শেষে কতিপয় মন্ত্রী এবং কতিপয় রাজনৈতিক নেতা এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা এবং আমি সহ সেখানে একটা সংক্ষিপ্ত মত বিনিময়ে মিলিত হয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে। চমৎকার নাস্তা খাইয়েছেন, চা কফি খেয়েছি, এবং চা কফি যার যার পছন্দ হয়, আমি চা পছন্দ করি, এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে মতের আদান প্রদান করা হয়েছে। যেহেতু নির্বাচনের সামনে জাসদ কটা সিট পাবে সে বিষয়ে এখনো নিষ্পত্তি হয়নি। ওয়ার্কার্স পার্টি উদ্বিগ্ন, জাতীয় পার্টি কিছুটা আলোচনা করেছে, নিষ্পত্তি এখনো হয়নি। এই সিট নিয়ে আলোচনা হয়নি, কিন্তু এটাও মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছিল। সব মিলিয়ে আমরা ঘন্টাখানিক সময় মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কাটালাম। উনি চমৎকার উৎফুল্ল পরিবেশে ছিলেন এবং হাসি খুশি ছিলেন, এবং আমরা তারপরে আবার নিজেরা বসেছিলাম একটুখানি। এবং প্রধানমন্ত্রীকে মনে হলো যে নির্বাচন এবং সাংবিধানিকের ব্যাপারে যথেষ্ট উনার কি মনে হলো, যে উনাকে উদ্বিগ্ন মনে হলো না উনাকে কনফিডেন্ট মনে হলো? বিরোধী দলের এই নাশকতার কথা চিন্তা করে উনি তো উদ্বিগ্ন আছেন, কিন্তু সাংবিধানিক দায়িত্ব পালন করার ব্যাপারে উনি দৃঢ় প্রতিজ্ঞ আছেন। আর আপনার সমালোচনার বিষয়ে আমাদের প্রশ্নটা, মানে দর্শকদের প্রশ্ন একটু, আমার প্রশ্ন একটু, আপনি এখন আর সরকারের প্রতি অত সমালোচনা মুখর নন, যেটি আপনি নির্বাচিত। সমালোচনা মুখর আপনি যদি বলেন যে কোন অনিয়মটা হয়েছে, আমি তখন বলতে পারবো যে এই অনিয়মটা মানি কি মানি না। আমি তো মনে হয় যে আমার 14 মাসের এই সরকারি দায়িত্ব পালনের সময় কিছু অনিয়মের কথা বিভিন্ন আলোচনায় উঠেছে, এমনকি সাংবাদিকরা প্রশ্ন করেছে। যেটা অনিয়ম আমি স্বীকার করে নিয়েছি, আর যেটা অনিয়ম নয় সেটা আমি বুঝিয়ে বলেছি যেটা অনিয়ম হয়নি। আমি একটু আবার ড্যান ডব্লিউ মজিনার প্রসঙ্গে ফিরে আসি। বিরতির আগে আপনাকে জানতে চাইছিলাম, আজকে আপনার সাথে বৈঠকের পর তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আপনি জানেন যে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেছেন সম্প্রচার কার্যক্রম স্থগিত থাকা দিগন্ত ইসলামিক টেলিভিশন এবং দৈনিক আমার দেশ পত্রিকা চালু করার বিষয়ে আলোচনা হয়েছে।
স্বাধীন মত প্রকাশের জন্য গণমাধ্যম কাজ করতে পারবে এরকম আশা তিনি করেছেন। আপনি যদি একটু মন্তব্য করেন। এই ব্যাপারে উনি উত্থাপন করেছিলেন যে সাংবাদিকরা সবসময় প্রশ্ন করে আমাকে। আমি বলেছি যে এই ইসলামিক টিভি, দিগন্ত টেলিভিশন লাইসেন্স বাতিল করা হয়নি, তাদের লাইসেন্স বহাল আছে, সম্প্রচার বন্ধ করা আছে। তারা আমাদের যে কৈফিয়ত তলব করেছিলাম সেই কৈফিয়ত তলবের জবাব তারা দিয়েছে। জবাব নিয়ে আমরা এখনো পরীক্ষা নিরীক্ষা করছি, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি তাদের লাইসেন্স থাকবে কি থাকবে না। তবে যেহেতু লাইসেন্স বাতিল হয়নি, এই সম্প্রচার পুনঃ সম্প্রচার করার জায়গাটা এখনো উন্মুক্ত রয়েছে। এই লাইসেন্সটা কে বাতিল করেন ভাই? তথ্য মন্ত্রণালয়? এই লাইসেন্সটা তথ্য মন্ত্রণালয় বাতিল করবে। আর কোন গ্রাউন্ডে বাতিল করছে দিগন্ত বা ইসলামিক টেলিভিশন? এটার জন্য যখন আপাতত যতক্ষণ পর্যন্ত টিভি নীতিমালা তৈরি হয়নি, একটা কতিপয় শর্তের ভিত্তিতে একজন টিভির মালিককে লাইসেন্স দেওয়া হয়। সেই শর্তগুলো ভঙ্গ যদি হয় সেখানে সরকার লাইসেন্স বাতিল করার ক্ষমতা রাখে। আচ্ছা, ওই শর্ত ভঙ্গ হলে লাইসেন্স দেওয়ার ক্ষমতা রাখে। তার ভিতরে একটা হচ্ছে যে আপনি টিভিকে ব্যবহার করে আপনি দাঙ্গা লাগাবেন না, ধর্মীয় উন্মাদনা করবেন না, ওই গ্রাউন্ডে। আচ্ছা, এই টিভি প্রসঙ্গে মনে হলো যে এই সরকার তার শেষ সময় এসে, মানে মহাজোট সরকার তার শেষ সময় এসে 13টি টিভিকে লাইসেন্স দিয়েছিল। সেটি কি মানে রাজনৈতিক বিবেচনা প্রসূত, নাকি অনেকদিন ধরে জমে জমে 13টা হয়েছে? দেখুন, এই শেষ সময় বলে কিছু নাই। লাইসেন্স দেওয়ার কোনো শুরু সময় নেই, শেষ সময় নেই। এটা দীর্ঘদিন ধরে বিভিন্ন দরখাস্ত এখানে জমেছিল। আমি দায়িত্ব নেওয়ার পরে আমি এটা নিষ্পত্তি করতে চেয়েছিলাম, এবং আমি নিজে উন্মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করি, এবং এই মুহূর্তে ইলেকট্রনিক মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমি মনে করি যে এই জগতে আরো বহুত জানা এখানে লাইসেন্স দিয়েছি নতুনভাবে, যে শিশুদের চ্যানেল, তারপরে গানের চ্যানেল, কেবলমাত্র গানের এবং বিনোদন। কিন্তু এটা কি কাকতাল? যারা লাইসেন্স পেয়েছে তারা সবাই আসলে কোনো না কোনো ভাবে সরকারের সাথে সম্পৃক্ত। কেউ সরকারের এমপি। আপনি কাকতালীয় কেন বলবেন? এটা আমি জেনে বুঝেই এই সিদ্ধান্ত নিয়ে দিয়েছি, যে আমার পছন্দ মতন দিয়েছি। আপনার পছন্দ মতন দিয়েছেন, সেটা খুবই ভালো। লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে আরেকটু জানতে ইচ্ছা করে যে লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে কি বিবেচনায় সবচেয়ে বেশি? লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে তেমন কোনো বিবেচনা বা নীতিমালা বা আইন এখনো তৈরি হয়নি। এই জন্য আমি 14 মাসের ভিতরে একটা নীতিমালা তৈরি করার কাজ শেষ করে এনেছি। এই নীতিমালাটা এখন অর্থ মন্ত্রণালয়ে আছে এবং আইন মন্ত্রণালয়ে আছে। এটা তাদের মতামতটা পেলেই এটা মন্ত্রী পরিষদে আমি পাঠাবো, এবং বাংলাদেশ এটি নতুন নীতিমালা পাবে। এই নীতিমালার মাধ্যমে আবার বেসরকারি গণমাধ্যমগুলির কোন রকম গলা টিপে ধরার কোনো ব্যবস্থা? আমি খুবই সতর্কতা অবলম্বন করেছি, এবং সাম্প্রতিককালের বেসরকারি টিভি চ্যানেলের একটি সংগঠন তৈরি হয়েছে, যার সভাপতি হচ্ছে আমাদের মোসাদ্দেক হোসেন সাহেব, এনটিভি স্বত্বাধিকার, এবং শাইখ সিরাজ সাহেব সাধারণ সম্পাদক চ্যানেল আই এর মালিকদের সংগঠন। তারা এই নীতিমালা অক্ষরে অক্ষরে দেখেছে। মালিকরা টেলিভিশনটা চালায়। আমি একটা উদাহরণ দিচ্ছি যে এটা অংশগ্রহণমূলক, অর্থাৎ এই নীতিমালা তৈরি করার জন্য আমি সাংবাদিকদের মত নিয়েছি, বিশেষজ্ঞদের মত নিয়েছি, মালিকদের মত নিয়েছি, এবং পুরো অংশগ্রহণমূলক পদ্ধতিতে একটা পরামর্শ পেয়েছি। তার ভিত্তিতে নীতিমালা তৈরি করেছি। এই নীতিমালা আপনার ইলেকট্রনিক মিডিয়া সংকোচন নীতিমালা নয়, এটা ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদেরকে, সাংবাদিকদেরকে এবং ইলেকট্রনিক মিডিয়াকে বাঁচানোর নীতিমালা, যাতে তারা এখানে আরেকটা জিনিস আমি করার চেষ্টা করছি। একটা ওয়েজ বোর্ড প্রিন্ট মিডিয়ার জন্য আছে, কিন্তু ইলেকট্রনিক নীতিমালার জন্য কোনো ওয়েজ বোর্ড নেই। ইলেকট্রনিক নীতিমালার জন্য একটি ওয়েজ বোর্ড তৈরি করার আমি চেষ্টা করছি। কিন্তু ইলেকট্রনিক মিডিয়ার জন্য ওয়েজ বোর্ড দিলে আপনার তো সরকারি বিজ্ঞাপন কি সেই হারে আপনি দিতে পারবেন? কেন এগুলি মানবে? এটা বিজ্ঞাপনের বিষয় না, বিজ্ঞাপনের সঙ্গে ওয়েজ বোর্ডের কোনো সম্পর্ক নেই। আপনারা তাহলে কি সুবিধা দিবেন টেলিভিশনগুলিকে? কোন সুবিধা দিয়ে তো বাধ্য করতে হবে না, সেটা নিয়ে আমরা ভেবেছি যে এটা সাংবাদিক, মালিক পক্ষ এবং সরকার পক্ষ ত্রিপক্ষ বৈঠকের মধ্য দিয়ে এই ওয়েজ বোর্ডটা হতে পারে যে সরকারি যে কোনো মন্ত্রীর যে কোনো কিছু দেখাইতে হলে আমরা আলাদা করে পয়সা চার্জ করব, সেরকম একটা হইতে পারে মনে হয়। সেটা হতে পারে, খারাপ না, পয়সা দিয়ে প্রচার। জি ইনু ভাই, আমরা আরেকটা বিরতি নিচ্ছি। এরকম বড়লোক মন্ত্রীরা উপকৃত, আমার মতন গরিব কি করবে? ইনু ভাই, আমরা আরেকটা বিরতি নিয়ে ফিরবো যখন, তখন একটি প্রশ্ন করতে চাইবো, যে সেটি উত্তর জানতে চাইবো। সেটি হচ্ছে এরকম যে চলমান অবরোধ কর্মসূচিতে আপনি জানেন যে সাংবাদিকরা অনেক ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছে, কিন্তু প্রায় অবরোধকারীরা তাদের উপর হামলা করছে। অন্যদিকে পুলিশও দায়িত্বরত সাংবাদিকদের গ্রেফতার করেছে। এমন ঘটনাও ঘটেছে আর কি। বর্তমান অবস্থায় সাংবাদিকদের নিরাপত্তায় কি উদ্যোগ সরকার নিচ্ছে সেটা আমরা শুনতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরি।
ফিরলাম আজকের বাংলাদেশে। ইনু ভাই, সাংবাদিকদের নিরাপত্তার কথা জানতে চাইছিলাম এবং আমাদের একটি সবশেষ প্রশ্ন আছে, সেটিও মজিনাকে নিয়ে, ডেনডব্লিউ মজিনাকে নিয়ে। আপনি যদি সাংবাদিকদের নিরাপত্তাটা বলেন। আমি দীর্ঘদিনের বাংলাদেশের ইতিহাসে আপনি দেখবেন যে গণতান্ত্রিক সংগ্রামের ধারায় সাংবাদিকরা হচ্ছে আমার মিত্র, এবং সাংবাদিকরা এই গণতান্ত্রিক সংগ্রামের সামনে থেকে তারা পেশার দায়িত্ব পালন করেছে, এবং সেই ক্ষেত্রে তারা প্রশাসন, রাষ্ট্রযন্ত্র অথবা পরদেশি সরকারের দ্বারা আক্রান্ত হয়েছে এবং তাদের জীবনটা ঝুঁকির ভিতরে ছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও সামরিক স্বৈরাচার বলেন, নির্বাচিত বিভিন্ন সময় স্বৈরাচারী কর্মকাণ্ড বলেন, সবকিছু মিলে ঝুঁকির ভিতরেই তাদের কাটাতে হয়েছে। সাম্প্রতিককালে আস্তে আস্তে প্রশাসন থেকে বা রাষ্ট্রযন্ত্রের থেকে যে আক্রমণটা, সেটা স্তীমিত হয়ে গিয়েছে। সাংবাদিকরা বেশ স্বাধীনভাবে কাজ করা শুরু করেছে। হঠাৎ করে ইদানিং একটা নতুন আপদ দেখা দিয়েছে, এবং সেটা হচ্ছে জঙ্গিবাদের। এই জঙ্গিবাদী সাম্প্রদায়িক চক্র, তারা গণমাধ্যমের উপরে চড়াও হয়েছে এবং আক্রমণ পরিচালনা করছে। আপনি সারা বাংলাদেশে যদি 5 বছরের ঘটনা দেখেন, তাহলে দেখবেন যে রাষ্ট্রযন্ত্র কিন্তু সাংবাদিকদের উপরে আক্রমণ পরিচালনা করছে না। ঝুঁকিটা ওখান থেকে আসছে না, ঝুঁকিটা আসছে আপনার হয় মাফিয়া চক্রের কাছ থেকে, চোরাচালানির কাছ থেকে, আর নাহলে জঙ্গিবাদীদের কাছ থেকে। এবং দক্ষিণবঙ্গে যারা নিহত হয়েছেন, তারা মাফিয়াদের বিরুদ্ধে, চোরাচালানির বিরুদ্ধে অবস্থান নিতে যেয়ে কিন্তু মারা গিয়েছেন। কিন্তু ঠিক তেমনি যে মেয়েটিকে পিটানো হলো, ওই হেফাজতে ইসলামের কর্মীরা, তিনি রিপোর্টিং করতে যে বিপদে পড়লো। আমি মনে করি যে এটা চ্যালেঞ্জিং পেশা, তবে জঙ্গিবাদের আপদটা যদি আমরা মোকাবেলা করতে পারি, তাহলে সাংবাদিকদের জীবনটা অত ঝুঁকিপূর্ণ থাকবে না। ইনু ভাই, শেষ প্রশ্ন। আজকে আবারও মার্কিন রাষ্ট্রদূত মজিনার সাথে আপনার একটা বৈঠক হয়েছে, বৈঠকে আসলে কি ধারণা আপনি পেলেন যে আন্তর্জাতিক জনসম্প্রদায় আমাদের এই অবস্থাকে কিভাবে দেখছে? কালকে সুজাতা সিংহ আসছেন, আপনি জানেন যে তারানকো আসছেন 2 দিন পরে। আপনি যদি একটু সার্বিকভাবে বলে, এটাই আমার কাছে শেষ প্রশ্ন। মজিনা সাহেব অত্যন্ত খোলামেলা ভাবে আলোচনা করেছেন, এবং সেখানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা হয়েছে, যে মানে সন্ত্রাস কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন দেবে না। সুতরাং বিরোধী দলের ছত্রছায়ায় যে সন্ত্রাস চলছে, এটা গ্রহণযোগ্য নয়। এটা একটা বিষয় ছিল। আরেকটা ছিল যে বিভিন্ন রাজনৈতিক দলকে তার সভা সমাবেশ করার অধিকার প্রদান করার বিষয়, সেটা গণতান্ত্রিক একটা বক্তব্য, আমি স্বাগত জানিয়েছি, যে এটা নিশ্চয়ই গণতান্ত্রিক দলকে, সন্ত্রাসী দলকে নয়। আরেকটা হচ্ছে যে নির্বাচন সংক্রান্ত বিষয়ে একটা কার্যকর সংলাপ যদি করা যায়, এই ব্যাপারেও সরকার এক পায়ে খাড়া আছে। তো আমি সেখানে যে বিষয়টাও নজরে এনেছি, যে নির্বাচনকালীন একটি স্থায়ী সমাধান চাই। এককালীন সমাধান সমস্যার সমাধান করবে না। 5 বছর পর পর সমগ্র যে দেশ উলটপালট হয়ে যাবে, এবং হত্যা খুনের রাজনীতি চলবে এবং অস্থিতিশীল হয়ে যাবে, এটা বাংলাদেশের জন্য আর দরকার নয়। সুতরাং নির্বাচনকালীন ব্যবস্থা সম্পর্কে একটা স্থায়ী সমাধানের কথার দিকে আমি বেশি গুরুত্ব দিয়েছি। আরেকটা বলেছি যে খালেদা জিয়ার সঙ্গে এখনো সংলাপের সুযোগ আছে এবং সমাধানের জায়গা রয়েছে। সত্যি তাই মনে করেন যে এখনো সুযোগ আছে? আমি এখনো মনে করি যে খালেদা জিয়া সংলাপে বসে যদি বলতেন যে উনার সরকারকে নিরপেক্ষ করার পন্থা কি। শেখ হাসিনা তো বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী চান হন, অন্য মন্ত্রী চান হন, কারণ নির্বাচনকালীন সরকার তো কোনো কাজ করছে না। আপনি আমি গণপ্রতিনিধি আদেশের আওতায় চলে গিয়েছি। আমি এই যে কুষ্টিয়ায় গেলাম, আমি আমার নিজের গাড়িতে করে নির্বাচনী এলাকা ঘুরলাম এবং পতাকা বন্ধ করে ঘুরলাম। এবং আগে যে এসপি ডিসি সাহেবরা যেভাবে এসে বাসায় বসে থাকতো, এবার আমি এসপি ডিসি চেহারাই দেখলাম না। প্রধানমন্ত্রীর পদটা দিলে হয়তো উনি মানতেন, কারণ আমাদের সকল ক্ষমতা তো আসলে প্রধানমন্ত্রীর কাছে কেন্দ্রীভূত সংবিধান অনুযায়ী। না, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর কাছে কেন্দ্রীভূত নয়। আমি বিনয়ের সঙ্গে বলবো, কোন দেশের প্রধানমন্ত্রী এবং মন্ত্রী আইন দ্বারা নিয়ন্ত্রিত। প্রধানমন্ত্রী ইচ্ছা করলেই তথ্য মন্ত্রণালয়ের কাজ সম্পন্ন করতে পারেন না। কিন্তু তথ্যমন্ত্রী তো প্রধানমন্ত্রীর কাছে দায়বদ্ধ। আপনি ওখানে পড়ে দেখেন, এটা সম্মিলিতভাবে সংসদের কাছে দায়বদ্ধ, সংসদের কাছে সম্মিলিত ভাবে দায়বদ্ধ। আচ্ছা, ঠিক আছে, এটা নিয়ে আমরা নিশ্চয়ই আরেকদিন কথা বলবো। যেখানে বলেন প্রধানমন্ত্রী কর্তৃক বা তাহার কর্তৃত্বে এই সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হইবে। আমি আবার বলি, মন্ত্রিসভা যৌথভাবে সংসদের কাছে দায়ী থাকবে।
প্রধানমন্ত্রীর কাছে নয়। প্রধানমন্ত্রী যেরূপ ইচ্ছা সেরূপ নিয়োগ দিতে পারবেন, সেটা পড়লে অবশ্য আরেক রকম মনে হয়। যাই হোক, ভাই এটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করবো। আজকে প্রধানমন্ত্রী ইচ্ছা করলে টেলিভিশন চ্যানেল দিতে পারেন না। তাই প্রধানমন্ত্রী ইচ্ছা, কিন্তু আপনি ইচ্ছা করলে পারেন। এইটা অবশ্য একটা নতুন তথ্য ছিল, তাইলে আমিও একটা টেলিভিশন চাইতাম। তবু আজকে এই অনুষ্ঠানে নীতিমালা হওয়ার আগে চাইতে হবে। আজকের অনুষ্ঠানে জঙ্গিদের বাদ দিয়ে কিভাবে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে সেই ব্যাপারে। আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।